বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা। আজ এই ভিডিওয়ে 3-4টে বড় টপিকস নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইপিএল 2025, 2026, 2027 এই 3টে সালের জন্য কিন্তু বিসিসিআই কিন্তু তাদের শিডিউল কিন্তু ঠিক আছে যে কত তারিখ থেকে 2025-এ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আইপিএল চলবে, 2026-এ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আইপিএল চলবে, 2027-এ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আইপিএল চলবে, তার কিন্তু অফিসিয়ালি কিন্তু বিসিসিআই কিন্তু লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু 3 বছরের জন্য। এই আমরা সবাই জানি যে এটা কিন্তু অকশনের পরেই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে, কিন্তু এবারে কিন্তু মেগা অকশনের আগেই কিন্তু বিসিসিআই কিন্তু আইপিএল স্টার্টিং ডেটও কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। এর একটাই কারণ, প্রত্যেকটা কান্ট্রি, সেটা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, প্রত্যেকটা কান্ট্রিকে কিন্তু কনফার্ম কিন্তু গ্রিন সিগন্যাল দিতে হয়েছে যে তোমাদের দেশের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু অ্যাবিলিটি থাকতে হবে কিন্তু পুরো আইপিএল কিন্তু প্রত্যেকটা কান্ট্রির প্লেয়ার কিন্তু প্রত্যেকটা আইপিএলে কিন্তু ফ্র্যাঞ্চাইজের হয়ে কিন্তু প্রত্যেকটা ফাইনাল ম্যাচ পর্যন্ত কিন্তু খেলতে হবে। যে আমরা সবাই জানি যে কিছু কিছু প্লেয়ার তাদের ইন্টারন্যাশনাল ডিউটির জন্য ফাইনাল ম্যাচ বা কোয়ালিফাই দিয়ে কিন্তু চলে যেতে হয়েছিল, সেটা ইংল্যান্ডের প্লেয়ারটা আমরা দেখেছিলাম। কিন্তু এবার কিন্তু সেরকম হবে না। এবার কিন্তু যে টিম ফাইনাল বা কোয়ালিফাই খেলবে তাদের দলে সেই প্লেয়ার কিন্তু পুরো খেলাটা কিন্তু শেষ করে তারপরে কিন্তু যেতে হবে। সেটা কিন্তু এবার কিন্তু বিসিসিআই কিন্তু এই নিয়ে কিন্তু প্রত্যেকটা কান্ট্রিকে কিন্তু গ্রিন সিগন্যাল দিতে কিন্তু হয়েছে। ওই জন্যই কিন্তু অফিসিয়ালি কিন্তু অকশনের আগেই কিন্তু শিডিউল কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। তো যেরকম জস বাটলারের যেরকম আমি বলছিলাম যে জস বাটলার কোনো ফ্র্যাঞ্চাইজ কিন্তু জস বাটলারকে ক্যাপ্টেন্সি টার্গেট করতে চলেছে। তো সেই সব ফ্র্যাঞ্চাইজগুলোর কিন্তু অনেক লাভ হতে চলেছে, কারণ জস বাটলার, ফিল সল্ট, এইসব বড় বড় প্লেয়ার কিন্তু তারা কিন্তু পুরো বছরই পুরো আইপিএলটাই কিন্তু খেলবে। ঠিক আছে, এরপর আলোচনা করবে কিন্তু আইপিএল যে 10টা টিম, এই 10টা টিমের যে 1 থেকে 2টো বড় বড় নাম প্লেয়ারগুলোকে টার্গেট করতে চলেছে। এই 10টা ফ্র্যাঞ্চাইজ কোন একটা বা 2টো বড় প্লেয়ার তুলে আনতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজ A to Z 100% আপডেট দেবো, যে এই একটা বড় প্লেয়ারের উপরে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজ কিন্তু অল আউট বিট করতে চলেছে। 10টা ফ্র্যাঞ্চাইজকে নিয়েই কিন্তু আজ কিন্তু আলোচনা করবো। তারপরে কলকাতা নাইট রাইডার্সের অকশন টেবিলে কোন কোচ বসতে চলেছে, বা কলকাতা নাইট রাইডার্সে কিন্তু একটা বড় কোচ কিন্তু তাদের সঙ্গে কিন্তু অকশনের টেবিলে কিন্তু বসবে না, সেটা কোন কোচ হতে চলেছে সেটাও আলোচনা করবো। কলকাতা নাইট রাইডার্সে কিন্তু কোচিং আপডেটও কিছু দেবো, যে কলকাতা নাইট রাইডার্সে কোচিং স্টাফে কিন্তু এরা কে হতে চলেছে সেটাও আলোচনা করবো। তো প্রচুর ইন্টারেস্টিং হবে। যারা কলকাতার ফ্যান আছো, আরসিবির ফ্যান আছো, বেঙ্গল, তারপরে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান আছো, চেন্নাই সুপার কিংসের ফ্যান আছো, তাদের জন্য ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে, ধৈর্য ধরে ভিডিওটা দেখবে। অনেক কিছু ইনফরমেশন এই ভিডিওর থেকে তোমরা জানতে পারবে, ঠিক আছে, ওই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করলো। তাই একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে তোমরা নতুন আসো, এই জাস স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আর দেরি না করে ফার্স্ট যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে 2025 আইপিএল কবে থেকে শুরু হতে চলেছে। বিসিসিআই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্স করে দিয়েছে যে 14ই মার্চ থেকে কিন্তু 24শে মে পর্যন্ত কিন্তু এবার কিন্তু আইপিএলটা চলবে। অর্থাৎ 74টা ম্যাচ কিন্তু আইপিএলে 2025-এ কিন্তু আমরা দেখতে পাবো। সেটা 14ই মার্চ থেকে 24শে মে, ঠিক আছে, 24শে মে কিন্তু ফাইনাল। ঠিক আছে, 2026-এ কিন্তু 15ই মার্চ থেকে কিন্তু 31শে মে পর্যন্ত আইপিএল চলবে। কিন্তু মেবি কিন্তু 84টা ম্যাচ কিন্তু 2026-এ আমরা দেখতে চলেছি। 2027-এ কিন্তু 14ই মার্চ থেকে 30শে মে পর্যন্ত কিন্তু আইপিএল চলবে কিন্তু 2027। তো এই 3টে বছরের কিন্তু অফিসিয়ালি কিন্তু বিসিসিআই কিন্তু শিডিউল কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। এবার আলোচনা করব যে বিসিসিআই কেন এই শিডিউলটা অ্যানাউন্স করে দিয়েছে অকশনের আগে। বিসিসিআই কিন্তু যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, প্রত্যেকটা কান্ট্রির প্লেয়ার যাতে পুরো আইপিএলটা খেলতে পারে সেটা নিয়ে কিন্তু তাদের কান্ট্রির কাছ থেকে কিন্তু ইসিবির কাছ থেকে কিন্তু গ্রিন সিগন্যাল কিন্তু নিয়েছে, যে ফ্র্যাঞ্চাইজ যে ওভারসিজ প্লেয়ারগুলোকে টার্গেট করে কিনবে, অনেক টাকা ইনভেস্ট করে কিনবে, সেই প্লেয়ার কিন্তু পুরো আইপিএলটা খেলতে হবে। তা না খেললে কিন্তু সেই প্লেয়ারের উপরে কিন্তু বিসিসিআই কিন্তু আইপিএলের যে বিসিসিআই আছে তারা কিন্তু একটা যে কোনো অ্যাকশান নিতে বাধ্য হবে। তো এবার কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের ওভারসিজ প্লেয়ার কিন্তু শেষ পর্যন্ত আইপিএল খেলবে, তো এটা একটা গুড নিউজ। ঠিক আছে, এবার আলোচনা করি যে অকশানটা, যে আইপিএল অকশান আমরা সবাই জানি যে 24 তারিখে জেদ্দায় অকশানটা বসতে চলছে। এই অকশানে কিন্তু প্রত্যেকটা টিমের কিন্তু
যেটা ম্যানেজমেন্টের লোক আছে, কোচ আছে বা সিও ওনার, তারা কিন্তু অলরেডি কিন্তু জেদ্দার যে হোটেলে কিন্তু চলে গিয়েছে। আরসিবি দীনেশ কার্তিক বলো, তাদের ম্যানেজমেন্টের লোক কিন্তু সবাই চলে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স থেকে যে আপডেটটা আসে, যে কলকাতা নাইট রাইডার্সের যে বোলিং কোচ ভরত অরুণ স্যার, আমরা সবাই দেখেছি যে মিনি অকশনে বা অকশনে কিন্তু কলকাতার যে বোলিং কোচ ভরত অরুণ স্যার, সে কিন্তু অকশন টেবিলে কিন্তু অ্যাটেন্ড থাকে। তাই এবার কিন্তু ভরত অরুণ স্যারের কিন্তু একটা সার্জারি, অর্থাৎ একটা ইনজুরির জন্য কিন্তু একটা সার্জারির জন্য কিন্তু সে কিন্তু এই অকশনে কিন্তু প্রেজেন্ট থাকতে পারবে না। ঠিক আছে, সে কিন্তু অনলাইনে বা ভিডিও কলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সিও বা কোচিং স্টাফের সাথে কিন্তু অ্যাড থাকবে, সে কিন্তু যাবে না, জেদ্দায় কিন্তু যাবে না। এটা তোমাদের বড় আপডেট ছিল, সেটা তোমরা জানিয়ে দিলাম যে ভরত অরুণ কিন্তু জেদ্দায় কিন্তু যাবে না, সে কিন্তু ভিডিও কলিংয়ে কিন্তু অ্যাটেন্ড থাকবে। ঠিক আছে, তো কলকাতা নাইট রাইডার্সের সিও অর্থাৎ ভেঙ্কি মাইসোর, হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, ডিজে ব্রাভো অলরেডি কিন্তু সে কিন্তু দুবাই আছে। ঠিক আছে, কারণ টি10 লিগ খেলা আছে, সেখানে কিন্তু কোচিং সামলাচ্ছে কিন্তু ডিজে ব্রাভো। তারপরে কলকাতা যে ন্যাথান নিয়মান অ্যানালিস্ট, আরও কিন্তু একটা আধা নতুন যে স্কাউটিং, নতুন যে টিম, তারাও কিন্তু জেদ্দায় থাকতে চলেছে। তো এখনও কিন্তু কলকাতা নাইট রাইডার্স কারা কারা গিয়েছে সে নিয়ে কিন্তু এখনও কোনো ফটো বা কিছু কিন্তু শেয়ার করেনি। তবে বড় আপডেট আসছে যে ভরত অরুণ কিন্তু এই অকশন টেবিলে কিন্তু কলকাতার হয়ে কিন্তু দেখা যাবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কিন্তু অলরেডি কিন্তু ওনার ফোনার সব চলে গিয়েছে। যেটা আমি একদিন আগে বলেছিলাম যে হয়তো শাহরুখ খান দেখা যেতে পারে, রিপোর্ট আসছে শাহরুখ খান হয়তো নাও যেতে পারে। ঠিক আছে, শাহরুখ খানের ছেলে বা মেয়ে, জুই চাবলার মেয়ে, তারাই কিন্তু প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, এবার আলোচনা করি যে অকশনটা কটা থেকে কটা পর্যন্ত হতে চলেছে। তো মেনলি কিন্তু প্রত্যেকবার অকশনটা কিন্তু 11টা থেকে শুরু হয়, 11টা থেকে কিন্তু 7টা পর্যন্ত কিন্তু অকশনটা চলে। তো এবার কিন্তু যে বিজিটি যে বর্ডার গাভাস্কার যে ট্রফিটা চলছে, এই কারণে কিন্তু একটু টাইমটা কিন্তু একটু লেটে করে দিয়েছে। ঠিক আছে, কারণ বর্ডার গাভাস্কার ট্রফিটা শেষ হবে অর্থাৎ 3-3:30 মধ্যে শেষ হয়ে যাবে, তারপরেই কিন্তু অকশনটা শুরু হবে, অর্থাৎ 3:30 থেকে কিন্তু এবার কিন্তু অকশনটা, মেগা অকশনটা কিন্তু শুরু হবে। অর্থাৎ 3:30 থেকে কিন্তু 10টা, 9টা, 9:30, 10টা পর্যন্ত কিন্তু মেগা অকশনটা হতে চলেছে। এবার কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হবে, কারণ সবাই কিন্তু তোমরা রাত্রিরে কিন্তু বসে বসে কিন্তু মেগা অকশনটা দেখতে পারবে খুব। ঠিক আছে, 5:45 কিন্তু একটা ব্রেক টাইম দেবে। ঠিক আছে, তারপর থেকে 10টা পর্যন্ত কিন্তু মেগা অকশনটা হবে। 24 তারিখ 25 তারিখ একই রুটিন কিন্তু থাকবে। এবার আলোচনা করবো যে থার্ড যে টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি যে একটা করে বড় প্লেয়ার শর্টলিস্ট করেছে, তার মধ্যে কোন কোন প্লেয়ারগুলোর নাম আছে। দেখো, ফার্স্ট আলোচনা করি ব্যাঙ্গালোরস। দেখো, ব্যাঙ্গালোর যে বড় দুটো প্লেয়ারকে শর্টলিস্ট করেছে, তার মধ্যে অবভিয়াসলি কেএল রাহুলের নাম আছে। ঠিক আছে, অবভিয়াসলি ঋষভ পান্তের নাম আছে, অবভিয়াসলি কিন্তু নাম আছে কিন্তু মিচেল স্টার্ক, জস বাটলার। এই 3-4টে নামের মধ্যে কিন্তু ব্যাঙ্গালোর কিন্তু দুটো নামকে কিন্তু সাইন করতে চলেছে। অনেকে আমরা বলেছিলাম যে হয়তো ইউজি চাল হয়তো ব্যাঙ্গালোর আসতে পারে, তবে ইউজি চালকে হয়তো নাও পেতে পারে, ইউজি চাল ব্যাঙ্গালোরে নাও আসতে পারে, ইউজি চাল হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সে আসতে চলেছে। আমি আজ তোমাদের জানিয়ে দিলাম ইউজি চাল হয়তো নাও পেতে চলেছে ব্যাঙ্গালোর। ঠিক আছে, নেক্সট যে টিম দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটাল যে প্লেয়ারগুলোকে টার্গেট করতে চলেছে সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার, তারপরে কাগিসো রাবাডা, তারপরে ভেনকাটেশায়ার, কলকাতার প্লেয়ার। ঠিক আছে, তো এই দুটো তিন নাম, মিচেল স্টার্ক, দিল্লিরও কিন্তু র্যাডারে আসে কিন্তু মিচেল স্টার্ক, কাগিসো রাবাডা, মিচেল স্টার্কের মধ্যে একটা প্লেয়ার কিন্তু তুলবে দিল্লি ক্যাপিটালস। কিন্তু কেননা কাগিসো রাবাডা কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়েই কিন্তু মারাত্মক স্পেল করেছিল, মারাত্মক কিন্তু নাম হয়েছিল কিন্তু যখন সে দিল্লিতে খেলতো। তো দিল্লি কিন্তু তাই কিন্তু আবার কিন্তু ব্যাক করার কিন্তু ট্রাই করবে। ঠিক আছে, মহালির যে গার্ডেনে কিন্তু কাগিসো রাবাডা কিন্তু দারুণ এফেক্টিভ হতে পারে। ঠিক আছে, পাঞ্জাব কিংস কোন প্লেয়ারগুলোকে টার্গেট করতে পারে, যেটা রিপোর্ট আসছে যে পাঞ্জাব কিংস কিন্তু সবার আগে যে প্লেয়ারটা টার্গেট করবে সেটা হচ্ছে ঋষভ পান্থ। ঠিক আছে, ঋষভ পান্থের উপরে কিন্তু পাঞ্জাব কিংসের নজর আছে, জেক ফ্রেজার ম্যাকগ্রার উপরে কিন্তু পাঞ্জাব কিংসের নজর আছে, শ্রেয়াস আয়ারের উপরে কিন্তু পাঞ্জাব কিংসের নজর আছে। ঠিক আছে, আর আর্শদীপ সিংকে কিন্তু তারা কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে। আমি আজ বলে দিলাম, আর্শদীপ সিং যদি 18 কোটি টাকার ভিতরে থাকে, 18-19 কোটি টাকার মধ্যে থাকে, তাহলে কিন্তু আর্শদীপ সিংয়ের উপরে কিন্তু তারা কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। ঠিক আছে, আর্শদীপ সিং 16 কোটি টাকা 17 কোটি টাকার ভেতরেই থাকবে, 15-16 কোটি টাকার মধ্যেই থাকবে। ঠিক আছে, এবার আলোচনা করব। তো হয়ে গেল কিন্তু পাঞ্জাব কিংস হয়ে গেল, দিল্লি হয়ে গেল, পাঞ্জাব কিংস হয়ে গেল, আর কিন্তু ব্যাঙ্গালোর হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্স যে প্লেয়ারগুলোকে কিন্তু তারা কিন্তু টার্গেট করতে চলে, সেটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু জস বাটলার,
জস বাটলারকে কিন্তু তারা কিন্তু টার্গেট করবে, 100% রিপোর্ট আসছে। ফিল্ড সল্ট, জস বাটলার, ফিল্ড সল্ট, শ্রেয়াস আয়ার। হ্যাঁ বন্ধুরা, কাল কিন্তু ক্রিক বাস কিন্তু একটা বড় আপডেট দিয়ে দিয়েছে ক্রিক বার্সোস থেকে। যে রিপোর্টটা সেটা কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের যে উইনিং ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের উপরে কিন্তু বিট করবে এবং শ্রেয়াস আয়ারকে কিন্তু চেষ্টা করবে তারা কিন্তু বাই ব্যাক করার। শ্রেয়াস আয়ারের উপরে কিন্তু তারা কিন্তু অল আউট বিটও করতে পারে, অর্থাৎ যদি কলকাতা নাইট রাইডার্স 15-16 কোটি টাকার মধ্যে শ্রেয়াস আয়ারের মানে পেয়ে যায়, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু শ্রেয়াস আয়ারকে কিন্তু ব্যাক করার যেটা রিপোর্ট আসছে। কাল কিন্তু এটা কিন্তু ক্রিক বাস জানিয়ে দিয়েছে যে শ্রেয়াস আয়ারকে কিন্তু ফেরানোর চেষ্টা করবে, কিন্তু ফার্স্ট চেষ্টা করবে কিন্তু শ্রেয়াস আয়ারকে ব্যাক করা কলকাতা নাইট রাইডার্স, এটা কিন্তু তারা কিন্তু জানিয়ে দিয়েছে। শ্রেয়াস আয়ার, জস বাটলার, ফিল সল্ট, ভেঙ্কটেশ আয়ার, এই কটা প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ব্যাক করার কিন্তু ট্রাই করে। আর মিচেল স্টার্ক, ঠিক আছে, তো মিচেল স্টার্ক ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে কলকাতা টার্গেট করবে কিন্তু আশদীপ সিং, মোহাম্মদ শামি, ঠিক আছে, এই কটা প্লেয়ার। কলকাতা নাইট রাইডার্স থেকে যে আপডেটটা আসছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার তারা চায় যে ইন্ডিয়ান বোলিং কোর কিন্তু তৈরি করতে, ইন্ডিয়ান বোলিং একটা ইউনিট তৈরি করতে। কারণ কলকাতার যে বোলিং কোচ ভরত অরুণ, সে আমরা জানি সে কিন্তু ইন্ডিয়ার হয়ে অনেক ন্যাশনাল টিমের হয়ে কিন্তু কোচিং কাজ করেছে। তো ভরত অরুণ চায় সে একটা ইন্ডিয়ান বোলিং কিন্তু অ্যাকশন গ্রুপ কিন্তু তৈরি করতে। অলরেডি কিন্তু হার্ষিত রানা আছে, যদি আশদীপ সিং বা মোহাম্মদ শামির মতন কোনো প্লেয়ার পেয়ে যায় তাহলে হার্ষিত রানা, মোহাম্মদ শামি এরকম কিন্তু ইউনিট কিন্তু তৈরি করতে চায়। আর ওভারসিজ প্লেয়ার কিন্তু তারা কিন্তু মানে ব্যাটিং পজিশনে তারা কিন্তু ইউজ করতে চায়, ঠিক আছে, মানে লিয়াম লিভিংস্টোনের মতন প্লেয়ার, উইল জ্যাকসের মতন প্লেয়ার, এরকম প্লেয়ার কিন্তু তারা কিন্তু তৃতীয় নাম্বারে কিন্তু চতুর্থ নাম্বারে কিন্তু ইউজ করতে পারে, ঠিক আছে। অর্থাৎ ফিল্ড সল্ট, আমি এক্সাম্পল বোঝাচ্ছি, অর্থাৎ ফিল্ড সল্ট, সুনীল নারিন, 3 নম্বরে হয়তো উইল জ্যাক্স, 4 নম্বরে হয়তো লিয়াম লিভিংস্টোন, তারা কিন্তু এরকম কিন্তু ব্যাটিং অর্ডার কিন্তু করতে পারে। যেটা রিপোর্ট আসছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা কিন্তু ইন্ডিয়ান বোলিং কোর তৈরি করতে যায় আর ওভারসিজ কিন্তু ব্যাটিং অর্ডার কিন্তু তৈরি করতে যায়। এটা কিন্তু ভালো কিন্তু ডিসিশন হতে চলেছে, কারণ কলকাতার ভরত অরুণই এটা চায়, ঠিক আছে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা কিন্তু আশদীপ সিং, মোহাম্মদ শামি, উমরান মালিক, এইসব প্লেয়ার, তারপরে কিন্তু খালিল আহমেদ, ঠিক আছে, এইসব প্লেয়ারের উপরে কিন্তু কলকাতার কিন্তু নজর আছে কিন্তু, ঠিক আছে। নেক্সট যে টিম সেটা হচ্ছে হায়দ্রাবাদ। কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে হায়দ্রাবাদ? যে টিম যে প্লেয়ারটার উপরে টার্গেট করতে পারে হায়দ্রাবাদ কিন্তু তারা বোলিং, মেনলি কিন্তু বোলিং দরকার। তো হায়দ্রাবাদ কিন্তু মিচেল স্টার্ককে ব্যাক করতে পারে। মিচেল স্টার্কের উপরে হয়তো মোটা টাকা ইনভেস্ট করতে পারে। প্যাট কামিন্স আর মিচেল স্টার্ক এরকম দুটো জুটি কিন্তু তৈরি করতে পারে, যে মিচেল স্টার্ক আর প্যাট কামিন্স এরকম কম্বিনেশন কিন্তু তৈরি করতে পারে। জজ হ্যাজেলউডকেও নিয়ে আসতে পারে, ঠিক আছে। তারপরে হায়দ্রাবাদ কিন্তু একটা স্পিনার বোলিং কিন্তু দরকার। তোমার ওয়াশিংটন সুন্দরের উপরে তারা বিট করবে। ওয়াশিংটন সুন্দরকে যদি না পায় তাহলে কিন্তু ইউজি চালকে তারা বিট করবে, ইউজি চালকে কিন্তু টার্গেট করবে, ঠিক আছে। তো হায়দ্রাবাদ কিন্তু বোলিং ইউনিটটাই কিন্তু তার দরকার। হায়দ্রাবাদ কিন্তু 3 নম্বর পজিশনে কিন্তু নীতিশ রানাকে টার্গেট করতে পারে, রাহুল ত্রিপাঠীকে টার্গেট করতে পারে, ঠিক আছে, সামির রিজভিকে টার্গেট করতে পারে, যেটা রিপোর্ট আসে, ঠিক আছে। এবার আলোচনা করবো রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস কিন্তু মেনলি কিন্তু তাদের দরকার কিন্তু একটা উইকেট কিপার, ওপেনার কিন্তু ওভারসিজ প্লেয়ার দরকার। সেটা কি হতে পারে? সেটা তারা হতে পারে জস বাটলারের উপরে তারা বিট করবে, হয়তো 10-12 কোটি টাকা পর্যন্ত গেল সাপোর্টস, তারপরে হয়তো ছেড়ে দিল। তখন জস বাটলারের পরে কুইন্টন ডিকক আছে, ডেভেন কোনে আছে, জনি বেস্টো আছে, প্রচুর প্লেয়ার পেয়ে যাবে উইকেট কিপার। রহমাতুল্লাহ গুরবাজ আছে, ঠিক আছে। এরকম একটা প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু আর রাজস্থান রয়্যালস কিন্তু ফার্স্ট কিন্তু পেপার আছে, ঠিক আছে, চয়েস করবে, ঠিক আছে। সেকেন্ড, রাজস্থান রয়্যালসেরও দরকার কিন্তু বোলিং। রাজস্থান রয়্যালসের কিন্তু বোলিং ডিপার্টমেন্টে কিন্তু তারা কিন্তু ইনভেস্টটা করতে চলেছে মেনলি কিন্তু বোলিং ইউনিট, ঠিক আছে। তো বোলিং ইউনিটে তারা কিন্তু ট্রেন্ট বোল্টকে ব্যাক করার চেষ্টা করবে। যদি তারা ট্রেন্ট বোল্টকে না পায় তাহলে ইন্ডিয়ান কোনো নামের মধ্যে কিন্তু রিপোর্ট আছে যে মোহাম্মদ সিরাজকে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু টার্গেট করবে, মোহাম্মদ সিরাজকে, ঠিক আছে। তারপরে রাজস্থান রয়্যালস কিন্তু আবেশ খানকে ব্যাক করার চেষ্টা করবে, প্রসিদ্ধ কৃষ্ণাকে কিন্তু ব্যাক করার চেষ্টা করবে। এটাই কিন্তু তারা কিন্তু করবে মেনলি কিন্তু, ঠিক আছে। রাজস্থান রয়্যালস কিন্তু তারা কিন্তু শর্ট, এটা হচ্ছে ব্যাটসম্যান, তারা কিন্তু বলার দরকার, স্পিনার বলার দরকার। স্পিনার কিন্তু তারা কিন্তু চালের পিছনে যাবে, রবিচন্দ্র আশ্বিনের পিছনে যাবে। যদি না পায় তাহলে কিন্তু তারা কিন্তু রাহুল চারের মতন প্লেয়ারকে টার্গেট করবে, ওয়াশিংটন সুন্দরের মতন প্লেয়ারকে টার্গেট করবে। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ফিল্ড সল্ট, কুইন্টন ডিকক, এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু, আর জ্যাক ফ্রেজার ম্যাকরা, এই 2-3টে প্লেয়ারের উপরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু র্যাডার আছে, ঠিক আছে। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 2-3টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে টার্গেট করবে। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু একটা কিন্তু ওভারসিজ, ঠিক আছে, প্লেয়ারের উপরে, বলার উপরে কিন্তু ইনভেস্ট করবে, অর্থাৎ বুমরার পার্টনার হিসেবে হয়তো ট্রেন্ট
ট্রেন্ট বোল্ট মুম্বাই ইন্ডিয়ান্সের যে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজগুলো আছে সেই ফ্র্যাঞ্চাইজে কিন্তু ট্রেন্ট বোল্ট কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গেলে তো ট্রেন্ট বোল্টকে টার্গেট করবে। তারপরে জফরা আচার, কিছুদিন আগে বলেছিলাম জফরা আচার কিন্তু পুল আউট করে দিয়েছে, অর্থাৎ মেগা অকশনে কিন্তু সে কিন্তু শর্টলিস্ট হয়নি, নাম দেয়নি, কিন্তু কাল কিন্তু ক্রিকবাজ জানিয়ে দিয়েছে যে জফরা আচার কিন্তু অকশানে কিন্তু নাম দিয়েছে। তো জফরা আচারের পিছনে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু মানে টার্গেট করবে, ব্যাক করার চেষ্টা করবে যে জফরা আচার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারে। জফরা আচার আর বুমরা এই দুটো কিন্তু কম্বিনেশন হতে পারে, ঠিক আছে। ইন্ডিয়ান যদি কোনো প্লেয়ারকে তারা টার্গেট করে মোহাম্মদ সিরাজকে যেতে পারে, ঠিক আছে, অল্প অর্ধেক যেতে পারে, ঠিক আছে। তো এরকম কিন্তু তারা কিন্তু মেনলি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিনার বলারের পজিশনে কিন্তু টার্গেট করবে। সেটা সব থেকে ফার্স্ট যে প্লেয়ারটার উপরে মুম্বাই ইন্ডিয়ান্স টার্গেট আছে সেটা হচ্ছে ইউজি চাল আর ওয়াশিংটন সুন্দর। এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু আনবে, কিন্তু এটা কিন্তু কনফার্ম। 3-4 বছর ধরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু একটা বড় কোনো স্পিনার প্লেয়ারের উপরে কিন্তু তারা কিন্তু নজর আছে। ইউজি চাল আর ওয়াশিংটন সুন্দর এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার 100% কিন্তু, আর ওভারসিজের মধ্যে কিন্তু নূর আহমেদ, এই কটা প্লেয়ারের মধ্যে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু নজর আছে, ঠিক আছে। আর উইকেট কিপার ব্যাটসম্যান ফিল্ড সল্ট, জস বাটলার আর কুইন্টন ডিকক, ঠিক আছে, চেষ্টা করবে। ফাস্ট বলারের মধ্যে হয়তো ট্রেন্ট বোল্ট, তারপরে বার্গার আছে, কটজি আছে, এরকম কোনো প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু ইনভেস্ট করবে, ঠিক আছে। আলোচনা করব চেন্নাই সুপার কিংস কিন্তু তারা কিন্তু ফার্স্ট কিন্তু তারা কিন্তু রাচিন রবীন্দ্র, ডেভিন কনে এই দুটো প্লেয়ারকে কিন্তু ATM কার্ড ইউজ করতে পারে, দুটো প্লেয়ারকে কিন্তু ব্যাক করার চেষ্টা করে ফার্স্টলি, ঠিক আছে। আর দ্বিতীয় তারা যদি ডেভিন কনেকে না পায় তাহলে তারা কিন্তু বাটলারের পিছনে যেতে পারে, ঈশান কিষানের পিছনে যাবে, যেটা রিপোর্ট আছে তারা কিন্তু ঈশান কিষানের উপরে কিন্তু চেন্নাইয়ের কিন্তু টার্গেট আছে, ঠিক আছে। তো জিতেশ শর্মাকেও নিতে পারে। আর মেবি কিন্তু মেনলি কিন্তু চেন্নাই সুপার কিংস তাদেরও কিন্তু 3 নম্বর পজিশনে কিন্তু ব্যাটসম্যান দরকার। 3 নম্বর পজিশনে কিন্তু তারা কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু নীতিশ রানাকে কিন্তু টার্গেট করবে। নীতিশ রানা কিন্তু নেক্সট সিজন চেন্নাইয়ের হয়ে কিন্তু খেলতে আমরা দেখতে পারি, নীতিশ রানা কিন্তু চেন্নাইয়ের ডিমান্ড থাকতে পারে, ঠিক আছে। তারপর চেন্নাই সুপার কিংস কিন্তু তারা কিন্তু স্পিনার পজিশনে একটা ভালো প্লেয়ার দরকার, সেটা ওয়াশিংটন সুন্দর কিন্তু চেন্নাইয়ের রেডারে আছে। ওয়াশিংটন সুন্দরকেও কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু টার্গেট করতে চলেছে, এটা কিন্তু অপশনে তোমরা দেখতে পাবে যে চেন্নাই সুপার কিন্তু ওয়াশিংটন সুন্দরের উপরেও কিন্তু বিট করবে 100%, ঠিক আছে। রাচিন রবীন্দ্রাকে কিন্তু ব্যাক করার চেষ্টা করবে, ডেভিন কনওয়েকে কিন্তু ব্যাক করার চেষ্টা করবে। তারপরে দীপক চাহারকে কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু আবারও কিন্তু ব্যাক করবে, ঠিক আছে। তুষার দেশপান্ডেকেও কিন্তু ব্যাক করার চেষ্টা করবে। তারপরে চেন্নাই সুপার কিংস কিন্তু ওভারসিজ ফাস্ট বলারের মধ্যে কিন্তু খুব একটা নাম নেই, কারণ অলরেডি তারা কিন্তু মাতিসা পাতিনানাকে রিটার্ন করে নিয়েছে। চেন্নাই সুপার কিংস যে ইন্ডিয়ান ফাস্ট বলারকে টার্গেট করতে চলে সেটা হচ্ছে মোহাম্মদ শামি কিন্তু চেন্নাই কিন্তু ফার্স্ট রেডার আছে। মোহাম্মদ শামি, ঈশান কিষান আর ওয়াশিংটন সুন্দর এই কটা প্লেয়ার কিন্তু তারা কিন্তু টার্গেট করতে চলেছে। এবার যে টিম সেটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের দরকার কিন্তু তারা কিন্তু দুটো ওপেনার ব্যাটসম্যান দরকার, কারণ অলরেডি কিন্তু তারা কেএল রাহুল, কুইন্টন ডিককে রিলিজ করে দিয়েছে। তো লখনৌ সুপার জায়ান্টস কিন্তু তারা কিন্তু আবারও কিন্তু জেক ফ্রেজার ম্যাকগ্রার মতন প্লেয়ারকে টার্গেট করবে। তারপরে কিন্তু ওপেনার পজিশন হিসেবে কিন্তু তারা কিন্তু ওপেনারে ইন্ডিয়ান কোনো প্লেয়ার আছে, ভালো প্লেয়ার, ম্যাঙ্ক আগরওয়াল আছে, ওপেন করতে পারবে। ভেঙ্কটেশায়ারকে জানি না, ভেঙ্কটেশায়ারকে টার্গেট ওপেন দিতেও পারে। তো লখনৌ সুপার জায়ান্টস তারা কিন্তু একটা ওভারসিজ ওপেনার আর একটা কিন্তু ইন্ডিয়ান ওপেনারের পিছনে কিন্তু যেতে চলেছে অপশানে, ঠিক আছে, যেটা আমি বলে দিলাম। তো ওভারসিজ প্লেয়ারের মধ্যে তারা কিন্তু বাটলার, ফিল্ড সল্ট, ঠিক আছে, এরকম কোনো প্লেয়ারের যাবে। তারপরে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রার উপরেও যেতে পারে, কারণ অলরেডি কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কিন্তু তারা কিন্তু নিকলাস পুরানকে কিন্তু রিটার্ন করে নিয়েছে। তো উইকেট কিপারের প্রবলেম কিন্তু তাদের নেই, তারা কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকগ্রার উপরে কিন্তু একটা মোটা টাকা ইনভেস্ট করবে। লখনৌ সুপার জায়ান্টস তাদের দরকার কিন্তু 3 নম্বর পজিশনে কিন্তু একটা ব্যাটসম্যান দরকার। 3 নম্বর পজিশনে কে হতে পারে? 3 নম্বর পজিশনে হয়তো ভেঙ্কটেশায়ার, নীতিশ রানা ভেঙ্কটেশায়ারকে প্রত্যেকটি টিম কিন্তু টার্গেট করবে, মেনলি লখনৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস ভেঙ্কটেশায়ারকে, তারপরে রাজস্থান রয়্যালস হয়তো অল্প কিছু গেল, এরকম কিন্তু প্রত্যেকটা, রাহুল ত্রিপাঠীও আসতে পারে কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের, ঠিক আছে। আঙ্ক্রিশ রাঘুবংশীকে কিন্তু কিছু ফ্রাঞ্চাইজ কিন্তু 3 নম্বর পজিশনে প্লেইং 11-এ খেলানোর জন্য কিন্তু টার্গেট করতে চলেছে। এটা আরসিবি আছে, লখনৌ আছে, ঠিক আছে। এবার কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কি তারা কিন্তু ওভারসিজ প্লেয়ারকে টার্গেট করবে। ওভারসিজ পেসার সেটা অনেক প্লেয়ার আছে, যেরকম হয়তো কাগিসো রাবাডার মতন প্লেয়ারকে টার্গেট করতে পারে লখনৌ সুপার জায়ান্টস, জস হ্যাজেলউডের মতন প্লেয়ারকে টার্গেট করবে, বেশিরভাগ অস্ট্রেলিয়ান প্লেয়ারদের উপরে কিন্তু টার্গেট করবে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস। মার্ক স্টয়নিসের উপরে কিন্তু তারা কিন্তু ATM কার্ড ইউজ করবে। তারপর মিচেলস মার্সের উপরেও কিন্তু তারা কিন্তু ব্যাক করতে পারে, মানে
RTM ইউজ করবে কিন্তু মার্কস স্টোয়াইনিসের উপরে, ঠিক আছে। তো এই কটা প্লেয়ার কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের র্যাডারে আছে অলরেডি, ঠিক আছে। এবার যে টিম সেটা হচ্ছে গুজরাট টাইটান। গুজরাট টাইটান কিন্তু তারা কিন্তু মোহাম্মদ শামিকে RTM কার্ড ইউজ করার চেষ্টা করবে, ডেভিড মিলারকে কিন্তু ব্যাক করার চেষ্টা করবে, তারপরে শুভমান গিলের সঙ্গে কিন্তু ঈশান কিষানের কিন্তু একটা ওপেনার পজিশনে খেলানোর জন্য ঈশান কিষানকে টার্গেট করবে, মিচেল স্টার্ককে কিন্তু গুজরাট টাইটান টার্গেট করবে, জজ হ্যাজালউডকে টার্গেট করবে, কাগিসো রাবাডাকে। এই 2-3টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু গুজরাট টাইটানে আসতে চলেছে। গুজরাট টাইটান কিন্তু কেএল রাহুলকেও কিন্তু টার্গেট করবে, চেন্নাই সুপার কিংস কিন্তু কেএল রাহুলকেও কিন্তু টার্গেট করবে। কেএল রাহুলকে যেসব টিম টার্গেট করবে তার মধ্যে চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান, কলকাতা নাইট রাইডার্স আর RCB, এই 3-4টে টিমের মধ্যে কিন্তু কেএল রাহুলকে নিয়ে লড়াই হবে, ঠিক আছে। তো গুজরাট টাইটান কিন্তু তার স্পিনার পজিশনে কিন্তু রাশিদ খানের সাথে একটা পার্টনার জন্য কিন্তু তারা কিন্তু ওয়াশিংটন সুন্দরের উপরে কিন্তু টার্গেট করবে, চালের মতন প্লেয়ারের উপরে কিন্তু টার্গেট করবে কিন্তু এই গুজরাট টাইটান, ঠিক আছে। তো প্রত্যেকটা টিমকে নিয়েই কিন্তু আমি আলোচনা করলাম যে 10টা ফ্র্যাঞ্চাইজ কিন্তু তারা কিন্তু এরকম 2-3টে প্লেয়ার কিন্তু টার্গেট করবে, বড় প্লেয়ার, ঠিক আছে, বড় প্লেয়ার কিন্তু টার্গেট করতে চলেছে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে। আবার কোনো আপডেট আসলে আমি সঙ্গে সঙ্গে এই চ্যানেলেই আপডেট দিয়ে দেবো। ওই জন্য তোমাদের একটাই কাজ, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, জাস্ট স্পোর্টস বাংলা। আর চ্যানেলটা বেশি বেশি করে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। যারা ক্রিকেট ভক্ত, যারা তোমাদের বন্ধু আছে যারা ক্রিকেট ভক্ত, ক্রিকেট লাভার আছে, বিশেষ করে আইপিএলের নিউজ জানতে চায়, সেই সব জায়গায় বেশি বেশি করে শেয়ার করবে সেসব বন্ধুদের কাছে। একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আজ এই পর্যন্ত, ঠিক আছে, বাই।